টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের এই আলোচনা অনুষ্ঠানে মোহনা টেলিভিশনের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে যে দুজন আলোচক, বিশেষজ্ঞ আলোচক, রাজনীতি বিশ্লেষক উপস্থিত হয়েছেন, আসুন আমরা তাদের সাথে প্রথমেই পরিচিত হই। প্রথমেই সিনিয়র সাংবাদিক মুন্সী আব্দুল মান্নান, সাংবাদিকদের নেতা এবং সংবাদপত্র শিল্পের একজন অন্যতম ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম। দ্বিতীয়জন একজন সিনিয়র সাংবাদিক, লেখক এবং দুজনই গবেষক হিসেবে আমাদের এই সংবাদপত্র জগতের পরিচিত। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ইরানে আগ্রাসন এবং আমাদের দেশের চলমান রাজনৈতিক প্রবাহ এবং পরিস্থিতি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাটা আমরা এখনই শুরু করব। আর একটি কথা বলে দিই, এই আমাদের অনুষ্ঠানটি ইউটিউব এবং ফেসবুকেও প্রচারিত হচ্ছে। এছাড়াও আগামীকাল সকাল 6:50 পুনরায় প্রচারিত হবে। প্রথমেই আমি মুন্সী আব্দুল মান্নান সাহেবের কাছে এবং আপনাদের দুজনের কাছেই বক্তব্য রাখছি যে দেখুন, আজকে আমাদের একটি নতুন সরকার গঠিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন। প্রচার সামনে কিন্তু বেশি আসেননি। তিনি অনেক রকম প্রশংসা, অনেক কিছু এগুলো উনি পছন্দ করেন না। সাধারণ পোশাক পরিচ্ছদ পরে উনি মন্ত্রীদের দিয়ে কাজ করাচ্ছেন, কিন্তু বেশি কিন্তু উনি প্রচারে আসেননি। অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত চিন্তামনস্ক উনি কাজ করছেন, এটা আমরা নিশ্চয়ই সকলে স্বীকার করি। কারণ উনি এখানে কৃষকদের কার্ড করছেন, ফ্যামিলি কার্ড, এবং দেখলাম যে স্বাস্থ্যসেবার জন্যও একটা ব্যবস্থা গ্রহণ করছেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ঈদের যাত্রার ক্ষেত্রে যাতে সহজভাবে হতে পারে তার ব্যবস্থা করেছেন, এবং মহিলাদের জন্য, নারীদের জন্য যাতে ইলেকট্রিক বাস যাতায়াতের সুবিধা হয়, ইতিমধ্যেই কয়েকদিনের মধ্যে সে ব্যবস্থার কথা বলেছেন। এই হচ্ছে আমাদের দেশের যাত্রা, অগ্রযাত্রাটা একটা শুভযাত্রা হিসেবে পরিচিত ছিল। সেই সময়ে ইরান আগ্রাসন, এবং সেই আগ্রাসনটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সবচাইতে দুঃখজনক হলো এই যে যখনই ওমানে আলোচনা হচ্ছে, অগ্রগতি হচ্ছে, এই ধরনের কথা আমরা শুনেছি, সেই সময়ই তারা আক্রমণ করেছে ইরানকে। তাহলে এই বিশ্ব ব্যবস্থা, এই মানবাধিকার, বিশ্ব শান্তি, বিশ্ব বিবেক এবং জাতিসংঘ কি অর্থ হলো বলুন? আপনাদের মনে আছে ভিয়েতনাম যুদ্ধের সময় হেনরি কিসিঞ্জার এবং অন্য বিশ্ব নেতৃত্ব তখন ভিয়েতনাম, চীন, রাশিয়া এবং আমেরিকা একসাথে প্রতিনিধি বসে একটা শান্তি স্থাপনের ফর্মুলা বের করেছিল। তাহলে আজকে সব কিছুই, আমি এতটা কথা আমি বললাম, আপনার দুজন বিশেষজ্ঞ বুঝবেন, কারণ আমি সেই 73 সাল থেকে আন্তর্জাতিক বিষয়ের উপরে দৈনিক বাংলা এবং পূর্ব দেশে ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে নিয়মিত বছরের পর বছর লিখেছি, শত লিখেছি। সুতরাং আজকে এটাকে আমি অবাক হয়ে যাই যে আজকে বিশ্ব ব্যবস্থা কি হচ্ছে। প্রথমেই মুন্সী আব্দুল মান্নান সাহেব, আপনি বলুন, আজকে দ্বিতীয় বিশ্বের দেশগুলো আজকে একটা এই যুদ্ধ যদি আপনার চলতে থাকে, তাহলে ভয়াবহ অর্থনৈতিক সংকট, তেলের সংকট, অর্থই হলো যে উৎপাদন ব্যবস্থা স্থবির হয়ে যাবে, আর স্থবির হওয়ার অর্থই হলো বেকার মানুষ বাড়বে, জিনিসপত্রের মূল্য বাড়বে, অস্থিরতার সৃষ্টি হবে। আমরা এই সভ্যতার এই সময়ে এই যুদ্ধকে কোনো ক্রমে গ্রহণ করতে পারি না। আপনি বিশ্লেষণ দিন, আপনার কথা শুনি। ধন্যবাদ নানা ভাই। ধন্যবাদ। এটা সত্য যে আগ্রাসন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র জি ইরানের উপর চালিয়েছে, সেটা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস, মানবতার বিরুদ্ধে অপরাধ, জি এবং সমস্ত নর্মস, আইন কানুন, বিধি বিধান সব কিছুর লঙ্ঘন। এই আগ্রাসনটা এই দুটো রাষ্ট্র
ইরানের উপর চালিয়েছে এবং 28 তারিখেই যে হামলাটা চালিয়েছে, আপনি আগেই বলেছেন যে তারা আলোচনা চালাচ্ছিল। এই আলোচনার বিষয়বস্তু হলো যে পারমাণবিক যে কর্মসূচি ইরানের, সেই কর্মসূচিকে সীমিত করা বা তার একটা নজরদারির মধ্যে রাখা, ইউরেনিয়াম উৎপাদন যাতে কমানো হয়। হ্যাঁ, এইটা নিয়েই হলো এই আলোচনাটা। আপনি জানেন যে এর আগেও ভারতের এই ইরানের এই পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ছিল এবং সেই আলোচনার ফলে কয়েকটি দেশ, ইউরোপীয় দেশও ছিল, আমেরিকা ছিল, তাদের নিয়ে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তিটা ট্রাম্প ক্ষমতায় এসে 2019 সালে সেই চুক্তিটা বাতিল করে দেয়। তারপরে এখন আবার এই আলোচনা চালু হয়েছে যে যাতে আবার তার উপরে এই মানে এই পারমাণবিক কর্মসূচি তাকে বাতিল করতে বা সীমিত করতে বাধ্য করা যায় এবং সেই জন্য একটা চুক্তির আওতায় আনা যায়, সেই চেষ্টা তারা করছিল। এবং এটা চুক্তির যে আলোচনা, সেটা অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে অনেকটা নাটক করা হয়েছে এবং যাতে চুক্তিতে ইরান কিছুমাত্র রাজি না হয় সেই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। সর্বশেষ যে শর্ত দেওয়া হয়েছিল সেখানে বলা হলো যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ যে ইউরেনিয়াম ইরানের কাছে জমা আছে, সেইটা সব ইউরেনিয়াম, সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দিতে হবে। প্রথমে কথা হয়েছিল সীমিতকরণ, হ্যাঁ, মানে উৎপাদন করবে কিন্তু সীমিতকরণ, সেটা বিদ্যুৎ, সেখানে সেটা ঠিক আছে, কিন্তু সর্বশেষ যে শর্ত ছিল সেটা হইলে সব সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে আমেরিকার কাছে। 2 নম্বর ছিল যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে, এমনভাবে সীমিত করতে হবে যাতে তার কোনো কার্যকারিতা না থাকে। আর 3 নম্বর হইল যে এই যে ইরানের সমর্থক মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে যে সমস্ত সশস্ত্র গোষ্ঠী আসে, সেই গোষ্ঠীগুলো ভেঙে দিতে হবে। তা এখন প্রশ্ন হলো যে এই যে শর্তগুলো দিল, এই শর্তগুলো কোনো স্বাধীন রাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব আপনি নয়। এই শর্তগুলোর কথা বলছেন কেন? এই শর্তগুলো দিয়ে তো তারা আক্রমণই করলো। হ্যাঁ, না, এই ভেঙে গেল। আমি বলছি যে এই শর্ত দেওয়ার পরে ইরান মানল না, ফলে আলোচনা না, তা হয়নি, থেমে না, আলোচনার অগ্রগতি হয়েছে, ইরান বলেছে। আপনি যেটা বলছেন যে এইগুলো দিল, এটা জটিল এগুলো, কিন্তু আলোচনার মধ্যেই তো তারা আক্রমণ করলো। ভিয়েনাতে এর পরবর্তী আলোচনা ভিয়েনাতে হওয়ার কথা ছিল, নিশ্চয়ই, কিন্তু সেইটা আর আমেরিকা সময় দেয় নাই ভিয়েনায় আলোচনা করার জন্য। ফলে তারা এই মানে আক্রমণ করেছে ইরানকে আর কি। কিন্তু এখন আক্রমণ করার পরে জি, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি শাহীন চৌধুরীর কাছে আমি এ বিষয়ে জানতে চাই। আপনি চুক্তির কথা যেটা বললেন, ওইটা আর আমাদের এখন প্রয়োজন নাই, ওই আলোচনার প্রয়োজন নাই, ওগুলো পার হয়ে গেছে। এখন যে স্তরে আছে, আমরা একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছি, সেই বিষয়টাই আমি শাহীন চৌধুরীর কাছে শুনতে চাই। তারা যে আক্রমণ করেছে, ইরান যে পাল্টা আক্রমণ করছে, এর মধ্যে তৃতীয় বিশ্বের যে ছোট ছোট দেশগুলো আছে এবং অর্থনীতিগতভাবে তারা বিকশিত হচ্ছে সবে মাত্র বলা যেতে পারে, কি অবস্থা হতে পারে? আপনি বলুন, যুদ্ধের গতি প্রকৃতিটাই বা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাওনা টিভির দর্শকদের ধন্যবাদ, এবং আমার সহ আলোচক, আমার সাংবাদিক নেতা মুন্সি মান্নান ভাইকে ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা সরাসরি জবাব দেওয়ার আগে আলোচনার প্রথম অংশে আমি একটু ইনপুট দিয়ে নিই। সেটা হলো যে আলোচনা কিন্তু ইরান চালিয়ে যাচ্ছিল এবং রাজিও হয়েছিল, এবং ইউরেনিয়াম মুন্সি ভাই বলেছেন যে আমেরিকা চেয়েছিল, কিন্তু ইরান বলছিল যে তৃতীয় পক্ষ অর্থাৎ তারা রাশিয়ার কাছে তাদের ইউরেনিয়াম মজুদ রাখবে, এটাও রাজি হয়ে গেছিল। কিন্তু তারপরে আলোচনাটা এগোলো না, ভিয়েনা বৈঠকটা হলো না। কেন হলো না? কারণ হলো কি, এর মধ্যে ইসরায়েল কিছু নতুন শর্ত জুড়ে দিয়ে দিল। ইসরায়েল বলল যে তাদের যে ব্যালিস্টিক মিসাইল আছে সেটাও বন্ধ করতে হবে, এবং পারমাণবিক স্থাপনার জন্য যে অবকাঠামো সেটা ধ্বংস করতে হবে। আর হুতি, হিজবুল্লাহ সহ এগুলো তো আছেই। তো এগুলো করলে তাহলে হ্যাঁ, এটা করলে তার আলোচনা হয় না। তার মানে হলো যে হামলা করবে, এটা প্রিডিসাইড, এবং হামলা করার জন্য তারা একটা অজুহাত খুঁজছিল, আলোচনা তাদের কোনো বিষয় না, এবং হামলাটা করেছে। এখন আপনি যেটা বললেন যে এখন কি হবে,
এখন কি হবে আমি যদি বলি, আমার কথা হচ্ছে যে এই হামলায় যে আমেরিকা ইসরায়েল জিতে গেছে, নট দ্যাট। কারণ এই হামলা যদি দীর্ঘায়িত হয়, এটা কিন্তু তার প্রভাব সারা বিশ্বে পড়বে। আপনি ইতিমধ্যে জানেন যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের টোটাল জ্বালানির 20% হরমুজ প্রণালী দিয়ে চলে। এর মধ্যে 80% জ্বালানির কনজিউমার আমরা, এশিয়ান দেশগুলো। তো তার মানে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব। শুধু আমরাই ক্ষতিগ্রস্ত হব না, আজকে এই প্রভাবে আজকের রিপোর্ট যে আমেরিকা এবং ইউরোপের বাজারে আপনি জ্বালানি তেলের দাম ইতিমধ্যেই 40% বেড়ে গেছে। তার মানে আমরা যে ক্ষতিগ্রস্ত হবো তা না। সো আমেরিকা ভাবছে যে এই যুদ্ধতে তারা জিতে গেছে বা জিতে যাবে। এই যুদ্ধ যদি লিঙ্গার হয়, এটা সবচেয়ে ভয়াবহ ক্ষতির মুখে আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়ন পড়বে। এবং আজকের আমি এই মুহূর্তের একটা খবর বলি, মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ড্যান কেইন একটু আগে তার একটা বক্তব্য আমি এই মুহূর্তে দেখলাম। তিনি বলছেন যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে ব্যাপক প্রাণহানি হবে এবং বিশ্ব একটা বিপর্যয়ের মুখে পড়বে। এটা কিন্তু আমেরিকান জেনারেল তার বলা। তো তার মানে কিন্তু তারাও কিন্তু এখন শঙ্কিত। এবং আপনি জেনেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে তার বক্তৃতায় বলেছেন যে 4 থেকে 5 সপ্তাহ যুদ্ধ স্থায়ী হবে। তার টার্গেট হলো 4 থেকে 5 সপ্তাহের মধ্যে এটা শেষ করে দেওয়া। আগের হামলাটার কথা আপনার মনে আছে যে 12 দিনের মাথায় ট্রাম্প কিন্তু একটু নাটকীয়ভাবে ঘোষণা করলেন যে যুদ্ধ বন্ধ। এবারও উনি এরকম নাটক করতেছেন, কিন্তু এইবার নাটকে কিন্তু কাজ হবে না। কারণ ইরানের সর্বোচ্চ রক্তক্ষরণ হয়েছে, তাদের সুপ্রিম লিডারকে হত্যা করা হয়েছে, প্রায় 43 জন সামরিক বেসামরিক। আমেরিকার অভ্যন্তরীণ সংকটের কথা বলুন, যে সেখানে বিক্ষোভ হচ্ছে, সেখানে খোদ ওয়াশিংটন ডিসি সহ সব জায়গায় বিক্ষোভ হয়েছে যুদ্ধ বন্ধের জন্য। এবং এই যে যুদ্ধটা, এটা কিন্তু অনুমোদন ছাড়া, কংগ্রেসের অনুমোদন ছাড়াই কিন্তু এই ট্রাম্প করেছে। এটা কিন্তু পারে না। এটা নিয়েও কিন্তু সেখানে কথা হচ্ছে। আপনি দেখুন ট্রাম্প কিরকম ধরনের, সে গ্রিনল্যান্ড নিয়ে যাবে এই একটি কথা বলে ইউরোপে তাদের যে ন্যাটো আছে, ন্যাটোতে সেখানে একটা ন্যাটোতে তো রীতিমতো ভাঙন শুরু হয়ে গেছে। তার মানে গ্রিনল্যান্ড ইস্যুতে, এই গ্রিনল্যান্ড না এইখানে কিন্তু ট্রাম্পের একটা যাকে বলা হয় জুয়া খেলার মতো অবস্থা, যে আমি গ্রিনল্যান্ডের কথা বলে ইউরোপকে আমার তার এটা এক ধরনের মানে। সবচেয়ে আর একটা কথা হলো কি, আপনি ঠিকই বলেছেন, আপনারা দুজনে এই বিষয়টা বলবেন, সেটা হলো যে ইরান ইসলামিক কান্ট্রি, অ্যারাবিয়ানগুলো সব ইসলামিক কান্ট্রি, সকলে ইসলামে কথা বলছেন, সকলে মুসলিম, এটা তো সত্য। আর সৌদি আরব তো সেখান থেকে একটা বিশাল ব্যাপার, সেটা সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি পবিত্র জায়গা। সেখানে কিন্তু যে প্রিন্স আছেন যিনি, তিনি কত বিলিয়ন ডলার এখান থেকে ওমরা এবং হজের জন্য করছেন, এবং সেটা আমেরিকানদের কাছে উনি এই টাকাগুলো দিয়ে অস্ত্র কিনছেন, এবং মানুষের সেবার জন্য কিছু করছেন না। ট্রিলিয়ন ডলার আমেরিকার ব্যাংকগুলোতে রাখছে। তার মানে কি, আমেরিকার ইকোনমিকে যে চাঙ্গা রাখার জন্য এই সৌদি আরবের একটা বিরাট ভূমিকা রয়েছে। সুতরাং তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে। ইরান কিন্তু ইতিমধ্যেই এই তাদের যে সুপ্রিম লিডারকে হত্যা করার জন্য কিন্তু মোহাম্মদ বিন সালমানকে দায়ী করেছে, এবং তারা ক্যাটাগরিক্যালি কিন্তু একটা লিস্টও করেছে। এবং এবার যেটা আমেরিকা ভেবেছিল যে আগের বারের মতো শুধু হামলাটা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ইরানের হামলা, এবার কিন্তু তা নেই। এবার কিন্তু একেবারে সৌদি আরব, এবং সর্বশেষ একটু আগের খবর, টার্কিতে যে ন্যাটোর ঘাঁটি আছে সেই ঘাঁটিতেও পর্যন্ত আঙ্কারাতে আজকে একটা মিসাইল মারা হয়েছে। সুতরাং টোটাল মিডল ইস্টের কেউ কিন্তু বাদ যাবে না। আমেরিকা যদি মনে করে থাকে যে এই যুদ্ধ করে তারা জিতবে, তা পারবে না। কারণ মিডল ইস্টে আমেরিকার যত বন্ধু আছে সব বন্ধু কিন্তু হাতছাড়া হয়ে যাবে। বলেছেন, ধন্যবাদ। আবার আসবো আমি মুন্সি আব্দুল মান্নান। আপনি বলুন যে আজকে এই যে পুরো যে মধ্যপ্রাচ্য, আরব দেশগুলো, ইসরায়েল আছে এখানে, তাহলে তারা ইরানকে দমন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন সাম্রাজ্যবাদ কি এই সুযোগটা কেন দিল? জর্ডান থেকে শুরু করে আপনার প্রত্যেকটি জায়গায় সৌদি আরবের নেতৃত্বে, এবং কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত আমেরিকান ঘাঁটিগুলো করার সুযোগ কেন দিয়েছে? আমেরিকান ঘাঁটি আছে, এবং এই ঘাঁটিগুলো তাদের নিরাপত্তার জন্য মনে করে তারা
যে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজন, আর অন্যদিকে কোন দিক থেকে তাদের নিরাপত্তার না প্রয়োজন? তাদের এই যে মানে রাজা শাসিত, আমির শাসিত দেশ, গণতন্ত্র নেই সেখানে, এই এই একটা আবার আরেকটা তো আছে শিয়া এবং সুন্নি। হ্যাঁ সেটা তো আছে, আরব আরব রাষ্ট্রগুলো সুন্নি মতাবলম্বী আর ইরান হলো শিয়া মতাবলম্বী। শিয়া মতাবলম্বী। এই একটা বিরোধ তাদের মধ্যে আছে, এবং এই বিরোধটাই তারা মানে সাম্রাজ্যবাদীরা কাজে লাগাচ্ছে আসলে আসলে মুসলমানদের এই বিরোধ বিরুদ্ধে। তো কিছু না, সকলেই শোষক। না সেই জন্যে এই সৌদি আরব বা কুয়েত, কাতার, বাহরাইন এদেরকে ভয় দেখায় ইরানের, যে তোমাদেরকে ইরান মানে শিয়াদের ইয়ে হবে, এবং হুতিরা ইয়েমেনের হুতিরা যেভাবে সৌদি আরবকে নাজেহাল করতেছে, তারা তাদের নজির দেখাচ্ছে এটা, যে তোমাদের ইয়ে হবে। এই জন্য এই মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে দেয় না, এটা সাম্রাজ্যবাদীদের পূর্ব কিন্তু একটা সাম্রাজ্যবাদীদের কাছে এই মুসলিমরা ধরা দেয় কেন? না সেটার তো কোনো জবাব নেই, সেটার তো কোনো জবাব নেই। সেটাই তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে ইরানের এবং উপরে এরা যে পরিমাণ অস্ত্র কিনছে, তো অস্ত্র তো পরিচালনাও করতে পারে না, না, আমার সেই- ধারণা তাই। যে এক ইসরায়েলকে দমন করতে পারে না এতগুলো মুসলিম রাষ্ট্র। তারা সামরিকভাবে শুধু অস্ত্র কেনে, এবং তাতে সেই অস্ত্র থেকে আসে, সেটাও আসে আমেরিকা থেকে। অবশ্যই। আমেরিকান অস্ত্র কেনে তাদেরকে টাকা দেয়। এই যে শাহিন একটা কথা বললো, যেখানে ব্যাংক বা অর্থ কড়ি সব সংরক্ষণ করে আরবের শেখেরা, সব হলো যুক্তরাষ্ট্রে। সেইখানে তাদের অর্থে এই মুসলমানদের উপরে তারা হামলা অত্যাচারকে হামলা আচ্ছা, চালায়। এখন অন্য একটি প্রসঙ্গে আসি, আপনাকে আবার আসবো। সেটি হলো এই যে আপনি দেখুন যে 60 এবং 70 দশকে আপনারা দুজনই সাংবাদিকতা করেছেন, আমিও তখন এগুলো লিখেছি। একটা জিনিস দেখেছেন আপনি, যে আমাদের এই বাংলাদেশে, এই ঢাকায় ভিয়েতনামে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ, নিপাতজাক, ধ্বংস, কত মিছিল কিছু হয়েছে, হয়েছে। বিক্ষোভ হয়েছে। এখন কিন্তু সেরকম হয় না। এবং সবচেয়ে দুঃখ কোথায় জানেন? শুধু বাংলাদেশেই নয়, ভারতে বলুন, অন্য অন্য দেশে বলুন, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন এখন হয় না। এটা মঙ্গার কবলে, মানে দুর্ভিক্ষের কবলে পড়ে। কারণটা আমার ধারণা, আমি অনেক বামপন্থী এবং অনেক প্রগতিশীলদের দেখেছি যাদের ছেলে মেয়েরা আমেরিকায় পড়াশোনা করে। করে right? এবং এই দেশে তারা তো কিছুই করতে পারছে না, ব্যর্থ। তাহলে কি, বছরে একবার তারা ভিসা নিয়ে আমেরিকায় 6 মাস থেকে আসে, খুব ভালোভাবে থেকে আসে। যদি তারা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করে, তাহলে তাদের ভিসা হবে না, হবে না, তাদের ছেলে মেয়েদের ওখানে ফেরত আসতে হবে। হ্যাঁ, শুধু আমেরিকাই নয়, এখন আপনি অস্ট্রেলিয়া দেখুন, কানাডা অথবা ইউরোপ, তারা মনে করছে যে যদি একবার আমরা পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে নামি, তাহলে কারো পড়াও হবে না, আমাদের বিদেশে যাওয়াও হবে না। এই দেশেও তো কিছু করতে পারছে না। সে এই ঘটনাগুলোর থেকেই আপনি দেখবেন যে এত বড় একটি ঘটনা, আপনি দেখেন ইরানের একটি স্কুলে 190টি শিশুকে হত্যা করেছে তারা। করেছে। কত নিষ্ঠুর হতে কত পারে। বড় মানবাধিকার আজকে লঙ্ঘন। সেখানে মানবাধিকারের জন্য যে আপনি ইউনিভার্সিটির শিক্ষক এবং আরও যারা আছে, আমি এখানে যারা এনজিও করে অনেক ভদ্রমহিলা আছেন, যাদের নাম আমি বলতে, বেগম সুফিয়া কামালের একটা মেয়ে আছে, কেউ কিন্তু একটা স্টেটমেন্ট পর্যন্ত করেনি যে আজকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে। কেন করেনি? কারণ আমেরিকা তাদের কোনো না কোনো ভাবে তার স্বার্থ হ্যাঁ, এই যে লোকায়িত আগ্রাসন- এবং এনজিওর টাকা পয়সাগুলো আনতে হয় পাশ্চাত্য দেশগুলো, পুঁজিবাদী দেশগুলো। এই যে সামরিক আগ্রাসন হলো জি। ইরানে, সেইটার ব্যাপারে মুসলমান দেশগুলোর রাষ্ট্র যারা সরকার চালায়, জি। তারা কি জোরালোভাবে কোনো প্রতিবাদ কিছুই করছে? করেনি তারা, তারা কি কোনো হুমকি দিছে? না কিছুই করেনি, ওআইসি কি কোনো প্রোগ্রাম নিছে? না কিছুই নাই। ইউআইসি কি কোনো বৈঠক ডেকেছে? কিছু ডাকে করেনি। আরব লীগ কিছুই করেনি। কিছুই করে নাই। তাহলে কি তো জন্য আছে? এটা হলো এর একটা ইয়ে হলো যে আপনি দেখেন যে পরিস্থিতি হয়েছে আফগানিস্তান থেকে, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, যে অবস্থা হয়ে গেল, দেশগুলো তো ধ্বংস হয়ে গেছে, মুসলমান দেশ তো, জি, এগুলো তো ধ্বংস হয়ে গেছে রীতিমতো। এবং এখন শুরু হয়েছে এই যে আরবের যে মানে এবং আমার মনে হয় পাকিস্তান আফগানিস্তানের হ্যাঁ। এই যে একটা যুদ্ধ, এটার পিছনেও বোধহয় কোনো এটা একটা রকম আন্তর্জাতিক ষড়যন্ত্র। ষড়যন্ত্র হ্যাঁ, আছে। এটা ষড়যন্ত্র। আপনি দেখছেন যে এই পাকিস্তান আফগানিস্তানে যে বোমা ফেলালো, সেটা সমর্থন করছে ট্রাম্প নিজে। তার মানে ভাইতে ভাইতে লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে তোমাদের রক্তক্ষরণ হোক, তোমাদের অর্থনীতি তোমরা ধ্বংস শেষ হোক, হয়ে যাও। এই ধরনের তোমরা নিজেরা লড়াই করে শেষ হয়ে যাও। এবং মধ্যপ্রাচ্যে আপনি দেখেন
যে ইরানের সাথে লাগিয়ে দিয়েছে আরব রাষ্ট্রগুলো সব নিয়ে এর সবসময় তাদের রক্তক্ষরণ আচ্ছা, হচ্ছে, আপনাকে আসলে ধন্যবাদ। আবার অর্থনৈতিক আসবো ক্ষতি হচ্ছে। আপনার কাছে। আমার প্রশ্ন যে যে- এই মুহূর্তে বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষ যারা, আমাদের তো ধরুন জ্বালানি সংকট, আমাদের তেল, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের এসবের তো প্রয়োজন। নতুন একটি সরকার কিভাবে এটা face কি করা উচিত, হোয়াট ইজ টু বি ডান, একটু বলুন। ধন্যবাদ। সেটা নিয়ে আমি বলার আগে 1 মিনিট আপনি আগে যে প্রশ্নটা করেছিলেন জি, বলুন। সেটা তো জবাব দেওয়া হয়নি, মুন্সি ভাইও দেননি। সেটা একটু বলি যে কেন আমাদের এখানে বিক্ষোভটা হলো না। ওই যে আপনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের দেশে বাম সংগঠনগুলোর এখন যে অবস্থা, তারা নানান কারণে সাংগঠনিকভাবেও যেমন দুর্বল হয়েছে। গত নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে জোট করার পরেও, এত বড় একটা দলের সঙ্গে জোট করার পরেও তাদের মাত্র 2জন বা 2জন জিতেছে। সুতরাং তাদের দিক থেকে এইটা। আর ইসলামী যে সংগঠনগুলো আছে, আপনি জামাতে ইসলামী একটা বিক্ষোভ করেছে বোধহয় আপনি দেখেছেন, এবং তারা একটা আলটিমেটাম দিয়েছে যে এই হামলা বন্ধ না নিলে আমরা মার্কিন এম্বাসি ঘেরাও সহ আরো কিছু কর্মসূচি দেব। আর আমাদের প্রতিবেশী দেশে কিন্তু মারাত্মক বিক্ষোভ হয়েছে, আপনি দেখেছেন যে বিক্ষোভ হয়েছে করাচিতে। হ্যাঁ, করাচিতে তো ভয়াবহ ব্যবহার। আমেরিকান কোথায় কনসুলেট হয়েছে? করাচিতে, পাকিস্তানের করাচিতে। ভারতে হয়েছে? ভারতে কাশ্মীরে হচ্ছে, হয়েছে, কিন্তু কাশ্মীরে হয়েছে তুলনামূলকভাবে কম। কম। কিন্তু করাচিতে যে এত মারাত্মক বিক্ষোভ হয়েছে যে ওখানে পুলিশের গুলিতে 10 জন মারা আচ্ছা, গেছে। কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি ট্যুর করে আসলেন, এবং তার এই ট্যুরের পরেই কিন্তু এই হামলাটা হলো। হামলা, দুইটাই হামলা হয়েছে। তার এটা- ট্যুর থেকে ফেরত আসার পরই হ্যাঁ, একেবারে 24 ঘন্টার মধ্যে এই দুইটা হামলা হয়েছে। এই যাই হোক- ব্যাপারে কি তারা কি কোনো নিন্দা জানিয়েছেন ভারতের? না, ভারত ভারত কোনো কোনো নিন্দা নিন্দা জানায়নি। জানাই নাই। জানায়নি। কেন জানেন? না, জানি না। এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র। জানে। যাই হোক, আপনি আসছিলেন যেটা আমাদের বলেন। প্রেজেন্ট গভর্নমেন্টের আচ্ছা। যে সিচুয়েশন, সেটা আমি একটু ব্যাখ্যা দিই। কারণ আপনি জানেন যে আমরা জ্বালানি তেল এবং গ্যাস, শুধু যে তেল আমদানি করি তা কিন্তু, তেল কিন্তু শতভাগ আমরা ইম্পোর্টেড, এবং গ্যাসেরও আমাদের যে টোটাল চাহিদা আছে আমাদের 2800 মিলিয়ন ঘনফুটের মতো চাহিদা পার ডে। 2800 মিলিয়ন ঘনফুটের মধ্যে এর মধ্যে 1000 থেকে 1200 মিলিয়ন ঘনফুট আমাদের আমদানি করতে হয় এলএনজির মাধ্যমে। এবং এই এলএনজির কিন্তু আমাদের হলো কাতারের এক্সিলারেট এনার্জি থেকে আমরা এটা আমদানি করি। এবং সেটা আপনি বোধহয় জেনেছেন যে 2 দিন আগে এই কাতার কিন্তু এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে। সিগনিফিক্যান্ট, এটা আমাদের জন্য কিন্তু খুবই খারাপ একটা খবর। এবং শুধু তাই না, টোটাল মিডল ইস্টের ভিতরে যে বড় কোম্পানি আরামকো, সৌদি আরামকোর ইয়েতে কিন্তু রিফাইনারিতে হামলা হয়েছে। যদিও এটা নিয়ে বিতর্ক আছে যে এই হামলাটা ইসরায়েলি করে ইরানের উপরে চাপানোর চেষ্টা করছে। যাই হোক, সেটা অ্যানাদার বিতর্ক। কিন্তু এই হামলার পরে আরামকোর তেল উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা একটা মারাত্মক প্রভাব আমাদের উপর পড়বে। এর বাইরে যেটা থাকলো, ওমান বা অন্যান্য দেশ থেকে যে হরমুজ প্রণালী হয়ে যে তেলটা আসে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে দেখেন 3টা, এক হলো সৌদির থেকে পাচ্ছি না, হরমুজ প্রণালীর কারণে অন্য দেশ থেকেও আমরা পাচ্ছি না, এবং গ্যাসও আমরা পাচ্ছি না। এই সংকটটা কিন্তু আর 15 দিন পরে বাংলাদেশে শুরু হবে। যদি আজকে সকালের যেটা খবর, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করে উনি সাংবাদিকদের বলেছেন যে আমরা মার্চ মাসটা আমরা সামাল দিতে পারবো, এবং আমাদের যে জ্বালানি তেল মজুদ আছে এটা দিয়ে আমরা মার্চ দিতে পারবো। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, মানে 1 মাসের বেশি হয়, তাহলে কিন্তু আমরা মারাত্মক ক্রাইসিসে পড়বো। কারণ এই জ্বালানি তেলের সঙ্গে কিন্তু শুধু তেল না, এটার সঙ্গে আবার বিদ্যুৎ উৎপাদন জড়িত। কারণ আমাদের কিন্তু ম্যাক্সিমাম বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আইদার গ্যাস অর ফার্নেস অয়েল অর ডিজেল নির্ভর। কিছু আছে আমাদের কয়লা ভিত্তিক আছে, সেটা খুব বেশি, টোটাল চাহিদার মানে অর্ধেকেরও কম। সুতরাং এই 3টে কারণে কিন্তু এই গভর্নমেন্টকে যে একটা বিশাল একটা ক্রাইসিস কিন্তু এই গভর্নমেন্টের সামনে দিচ্ছে, নক করছে, অপেক্ষা করছে। সুতরাং এইটা সরকার কিভাবে ফেস করবে সেটা একটা দেখার বিষয়। সরকারকে নিশ্চয়ই থার্ড কোনো কান্ট্রি এখন চুজ করতে হবে জ্বালানি আমদানি করার জন্য, কারণ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এর মধ্যে সরকার অবশ্যই একটা সিদ্ধান্ত নিয়েছে যে সাশ্রয়, এই যে যেটা সাশ্রয় কথা আমরা যদি যতটা সম্ভব, যতই আমরা বলি আমরা এটা সাশ্রয় করলে টোটাল আপনার যদি আপনি বাতি বন্ধ রাখেন আপনি 10% হতে পারে, কিন্তু আপনি যদি চাহিদা 50%-এর বেশি আপনার হয়ে যায় তখন আপনি এটা হয় না। আপনাদের কাছে একটু শেষ করি যে এইটা আমি মনে করি যে আমার ধারণা এই যুদ্ধটা
মার্চ পাড়ি দেবে না, মার্চের মধ্যেই এটা মুন্সি ভাই কিন্তু এর আগে একটু ইঙ্গিত আচ্ছা, দিয়েছেন যুদ্ধটা থেমে যাবে। যে তৃতীয় পক্ষগুলো ইতিমধ্যেই আলোচনার উদ্যোগ নিচ্ছে। কারণ কি, এটা যখন সবার ঘাড়ে যখন এই প্রেশারটা পড়বে, জি, জি। শুধু বাংলাদেশ না, আমি তো আগেই আপনাকে শুরুতেই বলেছি যে 40% জ্বালানি তেলের দাম খোদ আমেরিকাতেই বেড়ে গেছে। সুতরাং এই উদ্যোগটা হবে, সেটা চায়না নিক বা রাশিয়া নিক বা মিডল ইস্টের কোনো কান্ট্রি নেবে, এবং আমার ধারণা এই যুদ্ধটা মার্চ পাড়ি দেবে না। যদি মার্চের মধ্যে যুদ্ধ শেষ হয়, তাহলে আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এসছে তাদের জন্য এটা একটা সুসংবাদ। যদি তাদের সেটা জন্য- না হয় আর তো যদি বিকল্প- না হয়, তাহলে আপনি বিকল্প যেটা ইঙ্গিত পন্থা। দিয়েছিলেন যে আমাদের এখানে ক্রাইসিস হবে, এবং সেই ক্রাইসিস কিন্তু এটা খাদ্য বিটক করা সংকট কঠিন থেকে হয়ে শুরু যায়। করে কঠিন হয়ে সকল সেক্টরে কিন্তু এর এবং প্রভাব আরেকটা- পড়তে আচ্ছা, পারে। জিনিস, আমি আরেকটা আমি জিনিস। একটা বিকল্প আপনাদের কাছে আমি ওনার please, একটা sir. কথা আমি বলে নিয়ে একটা হ্যাঁ, কথা, বলুন, সেটা please. হলো যে আমাদের যে রপ্তানি, রপ্তানি কিন্তু সাংঘাতিকভাবে ব্যাহত হবে এই যে যুদ্ধ পরিস্থিতির কারণে। জি, জি। আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের যে রপ্তানি হয়, পণ্য রপ্তানি হয়, সেটা তো বন্ধ হয়ে গেছে। তারপরে আমাদের গার্মেন্টস রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকায়। তো আমেরিকায় যদি অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়, হ্যাঁ। তাহলে কিন্তু গার্মেন্টস তারা কিনবে না, এত তাদের প্রয়োজনের তুলনায় কম কিনবে। তো সেখানে আমাদের একটা লস হওয়ার একটা হ্যাঁ, সম্ভাবনা আছে। আমাদের এই সাংঘাতিক। অবস্থার ভিতর থেকেই আমি বলি যে যেটা বিকল্প আমাদের পথ অনুসন্ধান করতে হবে। সে প্রসঙ্গে আমি একটি কথা বলি। জি। আপনি নিশ্চয়ই যে একটা খুব চমৎকার কথা বলেছেন, সেটা হলো কি, আমি এখন বলি যে স্নায়ুযুদ্ধের একটা সময় ছিল কিন্তু, Right. যেখানে একটা সমাজতান্ত্রিক শিবির ছিল, পুঁজিবাদী বা সাম্রাজ্যবাদীরা ছিল। শিবির ছিল। সেই সময় যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্য থেকে কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন ছিল না, হ্যাঁ, হ্যাঁ। ড্যাম। এবং সেটা হ্যাঁ না, এবং এইটা থাকার ফলে সুবিধাটা কোথায় হয়েছিল, একটি অভিজ্ঞতার কথা বলি। 1989 সালে আমি উত্তর কোরিয়া, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, কোরিয়া তাদের একটা আমন্ত্রণ পাই 1979 সালে, আজকের কথা নয়, অনেক আগে। একটা ফ্রেন্ডশিপ সোসাইটি থেকে আমি গিয়েছিলাম বেইজিং থেকে। আমাদের বিমান যখন পিয়ংইয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন থামলো, তখন আপনাকে বলেছি সামনে একটি বিমান ছিল, সেটা ছিল যে ইসলামিক রিপাবলিক অফ ইরানিয়ান এয়ারলাইন্স। আমাদেরকে জানিয়ে দেওয়া হলো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তা আমরা অপেক্ষা করলাম। আমি জানালায় দিয়ে তাকিয়ে দেখলাম ইরানে যে একটা বিশাল দেহে একটা চমৎকার একটা, মনে হচ্ছে আলেকজান্ডারের সময় কোনো সম্রাট বোধহয় নেমে আসছে। রাফসানজানি প্রেসিডেন্ট ছিলেন ইরানের, উনি বিমানে সিঁড়ি দিয়ে নেমে আসছেন। আমার যে বিমান, তার সামনের বিমানে। এখান থেকেই আমি একটা ধারণা করলাম যে ইরান থেকে উত্তর কোরিয়ায় তখন কিম ইল সুং বেঁচে ছিলেন। তা আমাদেরকে নিয়ে যাওয়া হলো, যেহেতু আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে, একটা বিশাল আমাদের একটা গেস্ট হাউস ছিল, সুরক্ষিত গেস্ট হাউসে, সেখানে নিয়ে যাওয়া হলো। আমি একাই ছিলাম তখন। সেখানে যে হঠাৎ তারা আপনার একজনের সাথে পরিচয় করে দিল হোটেলে ওঠার সময়। আমাদের যে ইন্টারপ্রেটার ছিলেন, উনি হচ্ছেন ডক্টর আব্দুল কাদির খান, ভাইস প্রেসিডেন্ট ডিপিআরকে পাকিস্তান ফ্রেন্ডশিপ সোসাইটি। আচ্ছা, তা আমি তো চিনে ফেললাম যে আণবিক বোমার জনক পাকিস্তানের রাফসানজানি, পাকিস্তান এবং উত্তর কোরিয়া, এই তিনটি দেশই তখন পাকিস্তান আণবিক বোমার কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে, আণবিক বোমার হয়ে গেছে তাদের। তখনও ডিক্লেয়ার করেনি, হ্যাঁ, কিন্তু declare তারা- করেনি, হ্যাঁ, কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। এগিয়ে গেছে, হ্যাঁ। তখন আমার বিষয়টাকে আমার খুব চিন্তার মধ্যে নিতে হলো। সুতরাং এটা মনে হয় যে তখন আমি কোরিয়ানদের বহু জায়গায় গিয়েছি, অনেকদিন ছিলাম, বইও লিখে দিয়ে এসেছি, মাই 17 days ইন কিম ইল সুংস কোরিয়া। ওরাই বললো যে তুমি একটা লিখে দিয়ে যাও। লিখেছিলাম। তা আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি আণবিক বোমার অধিকারী হতে চাও কিনা। ওরা সরাসরি একটি কথা বললো যে অবশ্যই হতে হবে, তা না হলে আমাদের অস্তিত্ব টিকবে না। রাইট। কারণ মার্কিন সাম্রাজ্যবাদকে আমরা বিশ্বাস করি না। না। এবং পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে ভালো করেছে, এবং ইরানেরও এটা হওয়া উচিত। এরপরে আর কোনো আলোচনা আমি করিনি, আমি বুঝে ফেলেছি। সুতরাং এই যে জোট নিরপেক্ষ আন্দোলন এবং স্নায়ুযুদ্ধের সময় ছোট ছোট দেশগুলোর যে আপনার সম্ভাবনা ছিল বেঁচে থাকার, ভালোভাবে সেখানে চলার, সেই সুযোগটা নষ্ট হয়ে গেছে। বিকল্প কথা যেটা বলেছিলাম, আপনারাই বলুন দুইজন, চীন এবং রাশিয়া বিকল্প কোনো পন্থা হতে পারে কিনা? না, ধন্যবাদ। আমি আপনার এই যে ওইটা একটু যোগ করে নিই। আপনি যেটা উত্তর কোরিয়া ভ্রমণের সঙ্গেই করলেন, যে আসলে ইরান এখানে মারাত্মক ভুল করেছে। কি ভুল করেছে? ইসলামী রেভলিউশন ওখানে হওয়ার পরে আপনি জানেন
তার আগে কিন্তু ইরান পারমাণবিক স্থাপনায় অনেক দূরে গিয়ে গিয়েছিল, তারপরেই কিন্তু তখন প্রথম খমেনি, যেটা আয়াতুল্লাহ খমেনি, মানে পরে তো গেল রুহুল্লাহ খমেনি। তো রুহুল্লাহ খমেনি কিন্তু তখন মসলা দিয়েছিলেন যে মানুষ ধ্বংস করার এই মারণাস্ত্র করা যাবে না। তখন কিন্তু তারা পারমাণবিক অস্ত্রের এই স্থাপনা এবং সমস্ত অবকাঠামো ভেঙে ফেলে। সেই যে সর্বনাশটা তাদের হলো, ওই সময় যদি তারা এটা কন্টিনিউ করতো যে আমরা আত্মরক্ষার জন্য এটা করেছি, এই যুক্তি, আমি তো কাউকে হামলা করব না, আমি তো প্রাণহানি চাই না, তাহলে কিন্তু বহু আগে ইরান পারমাণবিক ক্ষমতাশালী দেশ থাকতো। কিন্তু আজকে ইরানকে এই পরিস্থিতির মুখে পড়তে হতো না। আপনি আমেরিকা কেন, কেউ এখন উত্তর কোরিয়া যদি এটা না করতো তাহলে উত্তর কোরিয়া দখল করে অক্ষত থাকতো। এই যে পাকিস্তানকে আপনি দেখেছেন যে আফগানিস্তানে হামলা করার পরেও আমেরিকা প্রশংসা করে, কেন? তার নিউক্লিয়ার আছে। ইন্ডিয়াকে হাতে রাখি, কেন? তার নিউক্লিয়ার আছে। সুতরাং এটা খুব দরকার ছিল। আমাদের এখন এই অর্থনীতিকে, আমাদের দেশকে বাঁচাতে হলে আজকে চীন, রাশিয়া বা এই বিকল্প পথের সন্ধানে যাওয়া উচিত কিনা? না, অবশ্যই যাওয়া উচিত। এবং একটা জিনিস মনে করা দরকার যে আমাদের উন্নয়ন সহযোগী চীন, প্রধান উন্নয়ন সহযোগী, এবং তার পররাষ্ট্রনীতি আগ্রাসী পররাষ্ট্রনীতি নয়, এটা আমাদের খেয়াল করতে হবে। কিন্তু আমেরিকার আগ্রাসী নীতি এবং ভারতের আগ্রাসী নীতি, এই সমস্ত দেশগুলোর যে চরিত্র, সেই চরিত্র বিবেচনা করে আমাদের জন্য যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে হয়, উন্নয়ন অগ্রগতির পক্ষে হয়, তার পক্ষ অবলম্বন করা উচিত। তবে অন্যদের সাথেও স্বাভাবিক সম্পর্ক, বিরোধ নয়। হ্যাঁ, বিরোধ নয়, অর্থাৎ আমাদের স্বাভাবিক সম্পর্ক চেষ্টা হলো যে আমরা সকলের সাথেই বন্ধুত্ব করতে চাই, হ্যাঁ, এবং আমাদের জাতীয় স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের অর্থনীতি, আমাদের সম্পর্ক হবে জাতীয় স্বার্থের ভিত্তিতে, জাতীয় স্বার্থের ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে নাই, অন্য কোনো ভিত্তি এখানে কার্যকর নয়। এবং দুনিয়ায় সব রাষ্ট্রের পররাষ্ট্র নীতি জাতীয় স্বার্থের ভিত্তিতে নির্মিত হয়ে থাকে। সুতরাং আমাদের সেই পন্থাই অবলম্বন করতে হবে। আমরা কারোর সাথে বিরোধে জড়াতে চাই না, কিন্তু আমরা সকলের সাথেই সুসম্পর্ক বজায় রাখতে চাই। কতগুলো জিনিস কিন্তু আপনি খেয়াল করুন যে এই সরকার এসে যে উদ্যোগগুলো নিয়েছে, এই উদ্যোগগুলো কিন্তু বাস্তবায়নের জন্য মন্ত্রী মহোদয় যারা আছে তারা কিন্তু চেষ্টা করছে। এবং এই সময় এই যুদ্ধটা যদি আপনার তাড়াতাড়ি থেমে যায়, এই যুদ্ধটা শান্তি স্থাপিত হয়, আমাদের জন্য খুবই মঙ্গলজনক হবে। সকলেরই ইচ্ছা যে একটা শান্তি স্থাপিত হোক, এটা তো আমরা সকলেই চাই, তা নয় কি? কিন্তু আপনি দেখবেন যে সমস্ত পৃথিবীতে কোথায় কিন্তু যে আগের মতো, পূর্বের মতো একটা যুদ্ধ হলে যেরকম হতো সেরকম ধরনের কোনো কিছু নেই। কেমন যেন একটু স্তব্ধ। কেউ মনে করছে যে এটা বোধহয় ইরানের জন্য, কিন্তু ইরানের মতো একটা দেশ এত বিশ্বের সর্ববৃহৎ শক্তিটা তার সঙ্গে যুদ্ধ করছে, সে একেবারে সরাসরি আক্রমণ করেছে। ইসরায়েল অন্যায়ভাবে সেখানে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং শান্তি চুক্তির পরেও হত্যা করছে, কোনো বিচার নাই, জাতিসংঘের কোনো কিছু নাই। না, মূল বিষয়টা হলো ইরান তো আসলে বেপরোয়া। এখন তার অবস্থা এরকম দাঁড়িয়েছে যে তাকে বশ্যতা স্বীকার করার কোনো উপায় নাই। তার যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে তাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আত্মরক্ষার জন্য। আত্মরক্ষার অধিকার সব জাতিরই আছে, সব দেশেরই আছে, ইরানেরও আছে। এবং যে জন্য আপনি লক্ষ্য করেন যে এই 10টি দেশে মানে আমেরিকান দূতাবাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ট্রাম্প, মানে সেখানে আক্রমণ হতে পারে এই আশঙ্কায়। এবং ট্রাম্পও ক্রাইসিসে আছে। নিশ্চয়ই অবশ্যই ক্রাইসিস আছে তার দেশের। আপনি তো আগেই বললেন যে ডেমোক্রেটিক এবং তারা এর বিরোধিতা করছে এই যুদ্ধের, এবং সেখানে রীতিমতো এই যুদ্ধের বিরুদ্ধে জনগণের পর্যায়ে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এবং অর্থনীতি, এই যুদ্ধ চালানো তো এমনি হচ্ছে না, এই যে যুদ্ধাস্ত্র ব্যবহার করা হচ্ছে তাতে অর্থ ক্ষয় হচ্ছে না? এই অর্থ ক্ষয় কিন্তু আমেরিকার জন্যে ভবিষ্যতে বুমেরাং হয়ে যাবে, এরকম একটা আশঙ্কাও আছে। সুতরাং ট্রাম্পেরও চিন্তা করতে হবে যে কিভাবে আমি এর থেকে বেরিয়ে আসতে পারবো।
Right, আচ্ছা, আমি একটু এর যোগ সাথে করি, আমি আপনি একটু- ইসরায়েলের বিষয়ে একটু বলুন হ্যাঁ, যে সেটা- আজকে ইসরায়েলের অর্থনীতির কি অবস্থা হতে পারে। সেটা বলার আগে আমি একটু যোগ করি, আপনি যে প্রথমে একটু আগে একটা পয়েন্ট আউট করেছিলেন যে এত বড় একটা ঘটনা কিন্তু গ্লোবালি সেরকম কোনো উদ্যোগ নাই, নাই জাতিসংঘ না এর মূল কারণটা কিন্তু আপনি এর আগেও একবার বলেছেন যে স্নায়ুযুদ্ধকালীন সময় যে পৃথিবীর যে অবস্থা ছিল তখন কিন্তু ক্ষমতার একটা ভারসাম্য ছিল, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা Balance of প্যারালালই কিন্তু এটা শক্তিশালী ছিল ছিল। সেই যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আপনার সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, সেই ব্যালেন্স কিন্তু আজকে পর্যন্ত তৈরি হয়নি। যদিও পুতিনের নেতৃত্বে রাশিয়া কিছুটা এগিয়ে গিয়েছিল, কিন্তু রাশিয়া গত 3 বছর যাবৎ ইউক্রেন যুদ্ধের কারণে সে কিন্তু অনেকটাই বিধ্বস্ত। এবং চায়না গ্লোবালি এখন অনেক শক্তিশালী ইকোনমিক্যালি, কিন্তু চায়না কিন্তু গ্লোবাল পলিটিক্সের সঙ্গে নিজেকে যুক্ত করতে চায় না, মানে কোনো কিছুতে ইন্টারফেয়ার করতে না, তারা ব্যবসাটা তাদের কাছে মুখ্য। সুতরাং আপনি আমেরিকা এখন যা ইচ্ছে তাই করছে, যে কারণে কোনো উদ্যোগ নেই, মানে জিনিসটা এই পর্যায়ে গেছে। এবং দেখেন, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ইরান ব্যক্তিগতভাবে কোন ব্লকে, ইরান হলো চায়না এবং রাশিয়ান রাশিয়ার ব্লকে। আচ্ছা দেখেন, তাদের কোনো হেল্প আছে? আজকে ইরানের অভ্যন্তরে যুদ্ধজাহাজ গিয়ে বোমা ফেলে নির্বিঘ্নে চলে আসছে, অথচ রাশিয়ার কাছে যে একটা আকাশ প্রতিরক্ষা আছে S-400, সেই S-400 কিন্তু ইরানকে দেয় নেই রাশিয়া, এটা দুঃখজনক। অথচ ইরানের ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করেছে। অর্থাৎ ইরানের কাছ থেকে আপনি সুযোগ নিচ্ছেন বন্ধু হিসাবে, কিন্তু বন্ধুর আকাশ প্রতিরক্ষার জন্য আপনি হেল্প করছেন না। এই যে এটা তো কোনো বন্ধুত্বের লক্ষণ হলো না। বন্ধুত্বের হ্যাঁ, লক্ষণ চায়না চীন কিছু সম্পর্কে হ্যাঁ চীন সম্পর্কে একটি হ্যাঁ, কথা বলি। চায়না কিছু অস্ত্র দিচ্ছে এবং চায়নার সঙ্গে আমি মনে করি এখনো রিলেশন ভালো আছে। আজকে একটা খবর আপনাকে দেই, একটু আগে যেটা আমি আপনার স্টুডিওতে আসার আগে দেখলাম, সেটা হলো যে হরমুজ প্রণালী সকল দেশের জন্য বন্ধ, শুধুমাত্র ইরান ঘোষণা করেছে যে একমাত্র চাইনিজ জাহাজগুলো ওখান থেকে চলতে পারবে। এটার কারণটা হচ্ছে যে যেহেতু অস্ত্র হয়তো চায় না। হ্যাঁ, অস্ত্র আচ্ছা, চীন কিছু চালান সম্পর্কে- আসবে। চীন সম্পর্কে আমি একটি কথা বলি, আমি একটু Please, বলতে পারবো। সেটা হলো যে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির আমি এখন সভাপতি, যেটা মির্জা গোলাম হাফিজ সাহেব ছিলেন একসময়। হ্যাঁ, দেখেন, মাও সেতুং একটি কথা বলেছিলেন, পলিটিক্স ফার্স্ট অ্যান্ড অল আদার থিংস আর রিলেটেড টু ইট, তাই না? রাজনীতি প্রথম এবং প্রধান। আমি জিয়াউর রহমান সাহেব যখন নতুন পার্টি করে, আমি আমার বক্তব্যে সুগন্ধাতে 76 আমি তখন বলেছিলাম এই কথাটা, পাবনা জেলার পক্ষ থেকে যখন বলি। এখন আমি চাইনিজদের হাসতে হাসতে বলি, ইকোনমিক্স ফার্স্ট অ্যান্ড অল আদার থিংস আর রিলেটেড টু ইট। রাইট। কারণ অর্থনীতিটাই তাদের কাছে এখন প্রধান। মাও সেতুং নেই, এখন অর্থনীতিটাই তাদের কাছে প্রধান। তারা খুব মানে সশব্দে হেসে তারা বলেছে আর কি যে এটা ঠিক। চাইনিজদের তো আবার একটা ডিপ্লোমেসি আছে, ইয়েস বললেও এরকম করে, নো বললেও এরকম করে, একইভাবে বোঝার উপায় নেই। হ্যাঁ, তো এখন আজকে আমরা এই আলোচনার মধ্যে আপনাদের দুজনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনার মধ্য থেকে আমরা শুধু দর্শকদের উদ্দেশ্যে আমরা এখানে বলতে চাই যে আমরা বিশ্ব শান্তি চাই, আমরা বেঁচে থাকতে চাই, বাঁচার অধিকার আমাদের আছে। সুতরাং আজকে যে ছোট রাষ্ট্রগুলোর নিরাপত্তা চাই, জি, আমরা নিরাপত্তা চাই। জাতিসংঘ নামে যে সংস্থা আছে, যেটা বিশ্বযুদ্ধকে বন্ধ করার জন্য, শান্তি স্থাপনের জন্য হয়েছিল, তাদের ভূমিকা নিয়ে জোরালো ভূমিকা চাই। জোরালো ভূমিকা চাই। সেই ভূমিকা এখন নেই, আমরা দেখছি না। এমনকি এখন মনে হয় যে স্নায়ুযুদ্ধের সময় যে অবস্থা ছিল, সেটা যদি এখন একটা হতো, তাহলে ব্যালেন্স অফ পাওয়ার, একটা শক্তির ভারসাম্যের মধ্য থেকে ছোট ছোট দেশগুলো, ছোট ছোট জাতিগুলো তাদের জাতীয় মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র এবং বেঁচে থাকার অধিকারগুলো আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হতো। সুতরাং আজকে বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তারেক রহমানের নেতৃত্বে, যে উন্নয়নমূলক কাজ সত্যিকার অর্থে যেটা শুরু সেটা হয়েছে, আমাদের হয়েছে, সেটা আমরা চাই যে সেটা যেন অব্যাহত থাকে এবং দ্রুত গতিতে জনগণের একটি অর্থনৈতিক মুক্তির পথে নিয়ে যেতে পারে। শুধু দর্শক, আমাদের আলোচনা এখানেই শেষ হলো, আবার দেখা হবে। ধন্যবাদ, শুভরাত্রি।